স্বাগত। এখন সকালে সঙ্গে আছি আমি মশিউর অনিক। কেবলমাত্র 22 ক্যারেট স্বর্ণ দ্বারা নির্মিত যে স্বর্ণালঙ্কার, সেটাই শুধুমাত্র স্বর্ণালঙ্কার হিসেবে ব্যাগেজ রুলে সুবিধা পাবে। এই নিয়ন্ত্রণটা খুব করা ঠিক হবে না। নিয়ন্ত্রণ যেমন 100 করা হয়েছে, হয়তো আর সামান্য কিছু কমানো যেতে পারে। আবার আপনি যদি একটা আইটেম কমিয়ে দেন তো সেটাও তাদের সুবিধা হবে। এই যে কম্প্যারিজন বিটুইন দ্য ব্যাগেজ রোল ইজি পদ্ধতি এবং ইম্পোর্টের জন্য যে জটিলতাগুলো ক্রিয়েট করে রাখা হয়েছে, এই দুইটার কারণেই কিন্তু স্মাগলিং এনকারেজড হচ্ছে। ব্যাগেজ রুলে প্রতি ভরি স্বর্ণে শুল্ক ও কর 4,000 টাকা, অথচ কেউ নীতিমালা না মেনে আমদানি করতে চাইলে তাতে কর ভার 13,500 টাকা, অর্থাৎ আমদানিতে 9,500 টাকা বেশি। তাই জুয়েলারি শিল্পের নির্ভরশীলতা থেকেই যাচ্ছে প্রবাসীদের আনা স্বর্ণের ওপর। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। আমাদের যে ড্রাগন ফলের চাহিদা ইউরোপের মার্কেটে ভালো সাড়া পাওয়া গেছে। বিদেশি সম্ভাবনাময় যে সমস্ত ফল আমাদের দেশে উৎপাদন করা সম্ভব, সেই উৎপাদনগুলো বাড়ানো। রক মিলন, হানিডিও মিলন, এটা আমাদের বাংলাদেশে হতো না, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো। এখন আমাদের বাংলাদেশে হচ্ছে। আমাদের দেশে যদি উৎপাদন করতে পারি তাহলে আমাদের যে বিদেশি মুদ্রাগুলো দেশের বাইরে চলে যেত, সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো। দেশেই বিদেশি ফলের চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। এতে বাঁচানো যাবে ডলার। উৎপাদন বাড়িয়ে ড্রাগন ফল রপ্তানির পর এখন আশা জাগাচ্ছে মালটাও। এ নিয়েও এখন সকালে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই স্বর্ণ আমদানি প্রসঙ্গ। ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ প্রবেশ করছে দেশের বাজারে। কম দামে পাওয়ায় ব্যবসায়ীরাও কিনছেন এসব স্বর্ণ, আর এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার। এদিকে এই ব্যাপারে এমন অবস্থায় ব্যাগেজ রুলসের সংশোধন চাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। যদিও বাজার বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্তে রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থহানির সুযোগ রয়েছে। এই বিষয়ে জানানোর জন্য আমাদের একটা রিপোর্ট আছে, রিপোর্টটা জানাবেন নাইম আবির। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এরিয়া। শুল্কমুক্ত পণ্য নিয়ে যারা ফিরছেন তারা বেরিয়ে যাচ্ছেন গ্রিন চ্যানেল দিয়ে, আর শুল্কযুক্ত পণ্যের জন্য আসতে হয় রেড চ্যানেলে। রেড চ্যানেলের কাউন্টারে তখন কয়েকজনের ভিড়। কেউ এনেছেন স্বর্ণ, কেউ বা মোবাইল ফোন। তারই হিসেব নিকেশ চলছে এখানে। যদিও ব্যাগেজ রুলসের আওতায় যে পরিমাণ স্বর্ণ দেশে আসে তাতে চিন্তিত জুয়েলারি খাতের ব্যবসায়ীরা। ঢাকা কাস্টমস হাউসের তথ্য বলছে, গেল 3 বছরে ব্যাগেজ রুলসের আওতায় দেশে আসা স্বর্ণের পরিমাণ 92.89 টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 92,000 কোটি টাকা। বিপরীতে স্বর্ণ আমদানি হয়নি এক রত্তিও। আমদানি না হওয়ার পেছনে শুল্ক ও করের পার্থক্যকে দায়ী করেন ব্যবসায়ীরা। প্রতি ভরি স্বর্ণে 4,000 টাকা শুল্ক ও কর দিতে হয় ব্যাগেজ রুলে, অথচ স্বর্ণ নীতিমালা অনুযায়ী আমদানিতে সেটি 13,500 টাকা। এতে করে ব্যাগেজ রুলস ও আমদানিতে ভরি প্রতি দামের পার্থক্য 9,500 টাকা। 10 ভরিতে সেই অঙ্ক 95,282 টাকা। তাই তুলনামূলক সস্তা হওয়ায় নির্ভরশীলতা থেকেই যাচ্ছে ব্যাগেজ রুলসের আওতায় আসা স্বর্ণে। দামে কম থাকায় নিয়মিত ব্যবসায়ীরাই বিদেশ ফেরতদের কাছ থেকে কিনছেন এসব স্বর্ণ। আমরা সেটা অবশ্যই কিনি, কিন্তু সেটা কেনার ক্ষেত্রে আপনার ওইটার যে মেমো, ক্যাশ মেমো আছে কিনা এটা আমরা যাচাই করে কিনি। এমন অবস্থায় স্বর্ণ আমদানিকে উৎসাহ দিতে ব্যাগেজ রুলসের সংশোধন চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিনা শুল্কে সোনার অলংকারের ক্ষেত্রে 100 গ্রামের পরিবর্তে 50 গ্রাম করা, একই ধরনের অলংকার দুটির বেশি না আনা এবং একজন যাত্রীকে বছরে একবারই ব্যাগেজ রুলসের সুবিধা দেবার কথা বলছে স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠন। ব্যাগেজ রুলের আন্ডারে আপনি যখন সোনা আনতে দিবেন, যদি সেই চাহিদা আমাদের দেশের যে চাহিদা তার তুলনায় অনেক কম থাকে, অবশ্যই এটার একটা প্রভাব দেশের বাজারে পড়ছে এবং পড়বে। এই যে কম্প্যারিজন বিটুইন দ্য ব্যাগেজ রোল ইজি পদ্ধতি এবং ইম্পোর্টের জন্য যে জটিলতাগুলো ক্রিয়েট করে রাখা হয়েছে, এই দুইটার কারণেই কিন্তু স্মাগলিং এনকারেজড হচ্ছে। বাংলাদেশ যে পরিমাণ ফরেন কারেন্সি, যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য মনে করেন ব্যাগেজ রুলসের নিয়ম খুব কঠিন করা উচিত হবে না, তাতে জুয়েলারি ক্রেতা সুবিধা ও রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তবে নিয়মে ভারসাম্য আনবার সুযোগ আছে। এই নিয়ন্ত্রণটা খুব করা ঠিক হবে না। নিয়ন্ত্রণ যেমন 100 করা হয়েছে, হয়তো আর সামান্য কিছু কমানো যেতে পারে। আবার আপনি যদি একটা আইটেম কমিয়ে দেন তো সেটাও তাদের সুবিধা হবে। কিন্তু আপনি যদি মনে করেন এখন 100 করা হয়েছে, এখান থেকে একেবারে অ্যাব্রাপ্টলি যদি লো ডাউন করে দেন তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে। এবং এখন তো বিদেশে অনেকেই থাকে, যায় আসে,
শুধু তাদের ইন্টারেস্টে দেখতে হবে, এবং বিশেষ করে ওয়েজ আর্নার যারা, তাদের ইন্টারেস্টে দেখতে হবে। যদিও 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালঙ্কারের ব্যাখ্যা দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে অপরিশোধিত স্বর্ণ আনার প্রবণতা কমাতে 22 ক্যারেটের উপর স্বর্ণ আনার সুযোগ থাকছে না। তাতে স্বর্ণালঙ্কারের নামে মধ্যপ্রাচ্য থেকে বিমানবন্দর দিয়ে 24 ক্যারেটের 100 গ্রাম ওজনের স্বর্ণবার নিয়ে আসা বন্ধ হবে। কমবে গেল বছরগুলোর চেয়ে ব্যাগেজ রুলসে আনা স্বর্ণের পরিমাণও। যারা কাঁচা স্বর্ণ নিয়ে আসবে তারা এখন আর স্বর্ণালঙ্কার হিসেবে আনার কোনো সুবিধা পাবে না। কেবলমাত্র 22 ক্যারেট কিংবা তৎনিম্নে স্বর্ণ দ্বারা নির্মিত যে স্বর্ণালঙ্কার, সেটাই শুধুমাত্র স্বর্ণালঙ্কার হিসেবে ব্যাগেজ রুলে সুবিধা পাবে। এর চেয়ে যদি উচ্চতর কোনো স্বর্ণ নিয়ে আসা হয় তাহলে সেটা আর ব্যাগেজ রুলে সুবিধা পাবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন প্রায় 25,000 আন্তর্জাতিক যাত্রী, যার বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। আর 2023 সালে এই প্রবাসী বাংলাদেশিদের হাত ধরে বাংলাদেশে স্বর্ণ এসেছে প্রায় 31 টন, যার পুরোটাই ব্যাগেজ রুলসের আওতায়। আর বাংলাদেশ সরকারের তথ্য বলছে প্রতি বছর দেশে স্বর্ণের চাহিদা প্রায় 20 থেকে 40 টন, অর্থাৎ পুরো বাংলাদেশের স্বর্ণের চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে ব্যাগেজ রুলসের আওতায় বাংলাদেশে আসা স্বর্ণগুলো। আর সে কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাবি, বাংলাদেশে আসা স্বর্ণের পরিমাণ 100 গ্রাম থেকে 50 গ্রামে কমিয়ে এনে ব্যাগেজ রুলস সংশোধন করা হোক। যদিও কাস্টমস কর্মকর্তারা বলছেন নতুন ব্যাগেজ রুলসের আওতায় গত বছরের তুলনায় এবছর কমবে স্বর্ণের আমদানি। নাইম আবির, এখন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ডলার সাশ্রয়ে বিদেশি ফল এখন দেশেই চাষ হচ্ছে। লাভ বেশি হওয়ায় বাড়ছে উৎপাদন সক্ষমতাও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে বর্তমানে প্রায় 11,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফল, যার বাজার মূল্য প্রায় 12,000 কোটি টাকা। দেশে উৎপাদিত কয়েকটি বিদেশি ফল হয়ে উঠেছে রপ্তানিযোগ্য। এ নিয়ে কামরুজ্জামান হিমেলের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর ফল অ্যাভোকাডো, থাইল্যান্ড ভিয়েতনামের ড্রাগন কিংবা চীনের মালবেরি, শীতপ্রধান দেশের স্ট্রবেরি, এসবই মিলছে বাংলাদেশে। দেশের বিভিন্ন জেলার উর্বর জমিতে চাষ হচ্ছে এসব বিদেশি ফল। দেশের ক্রেতাদের কাছে আমজাম কাঁঠালের বাইরেও এসব ফলের চাহিদা বেশ বেড়েছে। গত কয়েক বছর আগেও এই সকল বিদেশি ফল পুরোটা ছিল আমদানি নির্ভর। তখন চড়া দামে কিনতে হতো অভিজাত এলাকার সুপার শপ কিংবা দোকানে। এই সকল উচ্চবিত্তের ফল এখন মানুষের হাতের নাগালে। এসব কিছুর সম্ভব হয়েছে এই সকল ফল উৎপাদন হচ্ছে বাংলাদেশের মাটিতেই। বাংলাদেশে বসেই বিভিন্ন ধরনের বিদেশি ফল পাচ্ছি। দামও কম আছে, টাটকাও পাইতেছে, ক্ষেত্রে নিয়েও সুবিধা পাইতেছে। আগে যখন বাইরে থেকে ফলগুলি আসতো সেটা প্রিজারভেটিভ দেওয়া ছিল আর ফ্রেশ ছিল না, অনেক দিনের ফলটা ছিল, সতেজ পাওয়া যেত না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে বর্তমান 72 রকম ফলের আবাদ হচ্ছে, যার প্রায় অর্ধেকই বিদেশি। প্রায় 11,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফল। এর মধ্যে 8টি চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। দেশে উৎপাদিত বিদেশি ফলের বাজার মূল্য প্রায় 12,000 কোটি টাকা। চাষ হওয়া অন্য বিদেশি ফলের মধ্যে রয়েছে রামবুটান, অ্যাভোকাডো, ছোট জাতের নারকেল, মালবেরি, লঙ্গান, পার্সিমন। দেশে বিদেশি ফলের চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। এতে করে বাঁচানো যাবে ডলার। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত 4,800 কোটি টাকার বেশি মূল্যের বিদেশি ফল আমদানি হয়েছে, যার মধ্যে খেজুর, আঙ্গুর, কমলা, নাশপাতি ও আপেল। তবে এখন পর্যন্ত উৎপাদিত বিদেশি ফলের মধ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ কেবলমাত্র ড্রাগন চাষে। 2007 সালে বাংলাদেশে প্রথম ড্রাগন গাছ আনা হয়। এবার সরকারিভাবে প্রথম ড্রাগন রপ্তানি শুরু হয়েছে। সুইডেনে ড্রাগন ফল যাচ্ছে, প্রতি সপ্তাহে যাচ্ছে, এবং সুইডেন থেকে তারা ফিনল্যান্ডে মার্কেটিং করছে। তা আমাদের ইউরোপের মার্কেট, আমাদের যে ড্রাগন ফলের চাহিদা ইউরোপের মার্কেটে ভালো সাড়া পাওয়া গেছে। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত উদ্দেশ্য হচ্ছে যে বিদেশি সম্ভাবনাময় যে সমস্ত ফল আমাদের দেশে উৎপাদন করা সম্ভব
সেই উৎপাদনগুলো বাড়ানো। বাংলাদেশ ফ্রেশ ফুডস অ্যাসোসিয়েশন বলছে দেশে উৎপাদিত ফলের প্রায় 40% বিদেশি। ড্রাগনের পাশাপাশি মালটাও রপ্তানির আশা জাগাচ্ছে। যেমন ড্রাগন ফল আমাদের 100% আমাদের আমদানি করতে হতো, এখন কিন্তু আমদানি হচ্ছে না, বরঞ্চ আমরা রপ্তানি চিন্তা করছি। রক মিলন, হানিডিও মিলন, এটা আমাদের বাংলাদেশে হতো না, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো, এখন আমাদের বাংলাদেশে হচ্ছে। এই ফলগুলো হওয়াতে আমাদের আস্তে আস্তে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আমরা আরও ফলের উৎপাদন বৃদ্ধি করতে পারবো। তবে বিদেশি ফলের চাহিদা শীর্ষে থাকা খেজুর, নাশপাতি ও আপেল উৎপাদন হয় না দেশে। আঙ্গুর ও কমলা চাষ হলেও মানসম্পন্ন নয়। এক্ষেত্রে গবেষকরা বলছেন বিদেশ থেকে চারা আনলেই হবে না, দেশের পরিবেশ ও আবহাওয়া উপযোগী করতে গবেষণা করতে হবে। গবেষণা লব্ধ জাত অথবা ফলাফলের উপর ভিত্তি করে যদি আমরা কমার্শিয়ালাইজেশনে যেতাম তাহলে কিন্তু ওখানে ফেলিউর হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের দেশে যদি উৎপাদন করতে পারি তাহলে আমাদের যে বিদেশি মুদ্রাগুলো দেশের বাইরে চলে যেত সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো। ড্রাগন ফলের রপ্তানির মাধ্যমে এদেশে বিদেশি ফলের চাষাবাদ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কামরুজ্জামান হিমেল, এখন, ঢাকা। যশোরের লেবুতলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভারতীয় আঙুর। কয়েক বছর আগে ইউটিউব দেখে আঙুর চাষে উদ্বুদ্ধ হন কৃষক মনসুর আলী। এরপর 2021 সালে ভারত থেকে সংগ্রহ করেন চারা। ফলন ভালো হওয়ায় এই বছর 7 থেকে 8 লাখ টাকার আঙুর বিক্রির আশা করছেন তিনি। তার বাগান দেখে এলাকার অনেকে উৎসাহীও হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। যশোর সদরের লেবুতলা গ্রামের কৃষক মনসুর আলী, তার বাগানে থুকায় থুকায় ঝুলছে আঙ্গুরের ছড়া। কয়েক বছর আগে ইউটিউব দেখে আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হন তিনি। ভারত থেকে 2021 সালে সংগ্রহ করেন চয়ন জাতের 120টি চারা। এরপর সেগুলো প্রায় 35 শতক জমিতে রোপণ করেন। গত বছর প্রথম ফল আসলে 6 লাখ টাকার আঙ্গুর বিক্রি করেন তিনি। এবছর লাভের পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদী তিনি। প্রথমবার আসলে মেলা খরচ হয়েছে, সেটা আছে প্রায় 4 লাখ 5 লাখ টাকা ব্যয় হয়েছে। আর এই বছর মিনিমাম 7 দিয়ে লিভার টিভার দিয়ে আমার 1020 টাকা ব্যয় হয়েছে। আশা করি 7-8 লাখ টাকা বিক্রি হবে। প্রতিদিন মনসুর আলীর আঙ্গুর ক্ষেত দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। দেশের মাটিতে আঙ্গুরের চাষ দেখে অভিভূত তারা। এর আগে আঙ্গুর গাছ দেখিনি ওরকম, আজকেই প্রথম আসলাম দেখতে। এক এক থোকায় আপনার মনে করেন যে 500 গ্রাম 1 কেজিও আছে, এরকম ধরেন আমরা বাস্তবে তো দেখিনি। এখানকার আঙ্গুর অনেক মিষ্টি, খুবই সুস্বাদু। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এখানে এসে তারা যেন বাগানটা পরিদর্শন করে। এদিকে মনসুরের আঙ্গুর চাষ দেখে বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে। কিনে নিয়ে যাচ্ছেন তারা, ভালো ফলন পাচ্ছেন বলে জানান অনেকে। বাগানে যেভাবে আঙুর ফল ধরে আছে তাতে আমরাও চেষ্টা পাচ্ছি যে আমরা এখান থেকে চারা নিয়ে যে লাগাই আমরা আঙুর ফল বানাবো। এখান থেকে আমরা চারা নিয়ে লাগাইছি। এই বছরে মানে ফলনে ভালো না, এই চারায় ভালো ফলনে আসে। আঙ্গুর চাষে কৃষকদের উৎসাহী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। চয়নিকা যে জাতটি, এটি জাতটি যদি আমাদের গবেষণা প্রতিষ্ঠান আছে, এই গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা রিসার্চ করিয়ে জানা যায় যে আমাদের এই মাটিতে আমাদের আবহাওয়ায় উপযুক্ত, তখন কিন্তু আমরা কৃষককে এটা সম্প্রসারণের জন্য পরামর্শ দেব। এই ব্যাপারে আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের সহযোগিতা থাকবে, যাতে কৃষকরা এই আবাদে আরও আগ্রহী হয়। সরকারি সহযোগিতা পেলে এই আঙ্গুর চাষ করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব। এতে করে বৈদেশিক মুদ্রা একদিকে যেমন সাশ্রয় হবে, অন্যদিকে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিপন হোসেন, এখন, যশোর। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় মেগা প্রকল্প বে টার্মিনাল নির্মাণে বিশ্ব ব্যাংকের ৭,৫০০ কোটি টাকা অর্থায়ন বড় অগ্রগতি হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরাও। বিশ্ব ব্যাংকের এই ঋণ দিয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো স্রোতের গতিরোধক দেয়াল নির্মাণ এবং চ্যানেল ড্রেজিং হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বে টার্মিনাল হলে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহন ব্যয় কমার পাশাপাশি বাড়বে বিনিয়োগ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিলি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ২০১৫ সালে পতেঙ্গা হালিশহর এলাকার সাগরতীর ঘেঁষে প্রথম বে টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। যদিও এক দশকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অগ্রগতি ছিল খুবই ধীর। এ অবস্থায় বে টার্মিনালের গুরুত্বপূর্ণ অবকাঠামো, চ্যানেল খনন ও স্রোতরোধী প্রাচীর নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে দ্বার খুলেছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। বে টার্মিনাল প্রকল্পের আওতায় জাহাজ থেকে পণ্য ওঠানামার জন্য 4টি টার্মিনাল নির্মাণ হবে। এর মধ্যে একটি মাল্টিপারপাস বা বহুমুখী ব্যবহার উপযোগী টার্মিনাল, 2টি কন্টেনার টার্মিনাল ও চতুর্থটি হবে তেল ও গ্যাস খালাসের টার্মিনাল। ভৌগোলিক অবস্থানগত সুবিধা এবং নৌ, রেল ও সড়ক পথে সরাসরি সংযোগের সুবিধার কারণে বিশ্বের শীর্ষস্থানীয় 3টি টার্মিনাল অপারেটর এই টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে $4 বিলিয়ন বিনিয়োগে প্রস্তুত। সব মিলিয়ে এই প্রকল্পে প্রায় 90,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। কিন্তু মাস্টার প্ল্যান চূড়ান্ত হলেও চ্যানেল খনন এবং 6 কিলোমিটার দৈর্ঘ্যের স্রোতরোধী প্রাচীর নির্মাণে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের চুক্তি স্বাক্ষর হয়নি এখনো। এবার সে বাধাও ঘুচল। 24 ঘন্টায় সেখানে জাহাজ ঢুকবে এবং বের হবে। সো এটার জন্য বড় বড় জাহাজ আসবে, অনেক কন্টেনার নিয়ে আসবে। সেখানে যদি বাল্ক জাহাজের ফ্যাসিলিটি থাকে, যেটা আজকে আউটার অ্যাঙ্কারেজে যে 60-70 হাজার টন, এই জাহাজগুলো সরাসরি তখন জেডিতে চলে আসবে। তাহলে এই যে এটার যে কস্ট কমবে, এটার যে প্রোডাক্টিভিটি বাড়বে, সেটা দেশের যে সাধারণ মানুষের উপরে পড়তে হবে। জোয়ার ভাটার নির্ভরতার কারণে চট্টগ্রাম বন্দরে সবসময় জাহাজ ভিড়তে পারে না। চ্যানেলের নাব্যতা কম হওয়ায় 10 মিটার গভীরতা ও 200 মিটার দৈর্ঘ্যের বড় জাহাজও প্রবেশ করতে পারে না। বে টার্মিনাল নির্মাণ হলে বন্দরে সর্বোচ্চ 12 থেকে 13 মিটার গভীরতা এবং 280 মিটার দৈর্ঘ্যের বড় জাহাজও ভিড়তে পারবে। আমাদের আগামীর যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোর জন্য বে টার্মিনালটা খুব জরুরি দরকার। কারণ আমাদের এই বন্দর, আপনি জানেন যে অত্যন্ত পুরনো একটি বন্দর হয়ে গেছে, প্রায় এটি 100 বছরের ঊর্ধ্বে ব্যবহার হয়েছে এবং নতুন করে কিন্তু আমাদের বন্দর বিনির্মাণ করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে বে টার্মিনালে আমাদের আগামী অর্থনীতিতে আমাদের প্রাণ সঞ্চার করবে। ইতিমধ্যে টার্মিনালের জন্য 567 একর জমি বুঝে পেয়েছে বন্দর। চলতি বছরই এর নির্মাণ কাজ শুরুর আশা করা হচ্ছে। প্রস্তাবিত 4টি টার্মিনালের মধ্যে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড 2টি কন্টেনার টার্মিনাল এবং এডি পোর্টের অর্থায়নে বন্দর মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে। একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশি প্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপ লিকুইড বাল্ক টার্মিনাল নির্মাণ করবে। পুরো বে টার্মিনাল করার জন্য চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আমরা সরাসরি কোনো অর্থ বিনিয়োগ করছি না। পুরোটাই একদম পুরো বে টার্মিনালটাই হবে বিদেশি বিনিয়োগের মাধ্যমে। সব ধরনের নকশা এখন চূড়ান্ত হয়ে গেছে। আমরা শুধুমাত্র এখন যেটা করছি, আপনারা জানেন যে বিএকিউ তৈরি করতে হয়, এমন একটা এস্টিমেট তৈরি করতে হয়। সেই ফাইনাল বিএকিউ এবং এস্টিমেশনটা এখন চলছে। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই সমস্ত কাজ শেষ হয়ে গিয়ে আমরা ইনশাআল্লাহ টেন্ডারে ঢুকে যাব। বছরে প্রায় 50 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করবে বে টার্মিনাল। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বে টার্মিনাল হলে শিপিং কোম্পানি, আমদানিকারক, রপ্তানিকারক, ফ্রেট ফরওয়ার্ডার সহ 10 লাখেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়। দেশের 4 সমুদ্র বন্দরকে দেয়া হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এ বিষয়ে জানাতে কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। চলে যাব জসিমের কাছে। জসিম, আপনি তো এই মুহূর্তে কলাপাড়ায় আছেন, তো স্থানীয় মাছ ধরার ট্রলার কিংবা নৌযানের উপরে কোনো ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা আবহাওয়া অফিস থেকে? আর পাশাপাশি জানাবেন এই মুহূর্তে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বা কি দেখছেন সেখানে?
অনেক আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, একই সঙ্গে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কিন্তু মেঘমালা, গাঢ় মেঘমালা বিচরণ শুরু হয়েছে উপকূলীয় অঞ্চলে। তো আজকে এখন থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলে রাত থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, তবে মেঘের বিচরণটা বেড়েছে। আর মেঘের গতকালকেও কিন্তু কিছুটা হালকা মেঘ থাকলে আজ কিন্তু গাঢ় হয়েছে মেঘের বিচরণটা। তো বলা যাচ্ছে যে আগামীকালকে থেকেই কিন্তু আরও বৃষ্টিপাত হওয়ার গাঢ় মেঘের বিচরণ ঘটবে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা ব্যক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর। তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এখনও কিন্তু পায়রা বন্দর সহ 4টি সমুদ্র বন্দরেই কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। তবে এখন পর্যন্ত নৌপথে নৌযান চলাচলের উপরে তেমন কোনো বিধিনিষেধ কড়াকড়িভাবে জারি হয়নি। তবে আপনি বলেছেন যে বঙ্গোপসাগরে কিন্তু 65 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে, তারপরেও কিন্তু কিছু ট্রলারকে আমরা দেখেছি মৎস্যবন্দর আলিপুর, মহিপুর, শিববাড়িয়া নদে তারা আশ্রয় নিয়েছেন। তো একথা বলা যায় যে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে মাত্র। তো আগামীকালকে থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরো অবনতি ঘটতে পারে এমনটি প্রত্যাশা এবং শঙ্কার কথা ব্যক্ত করেছে এখানকার অভিজ্ঞ কৃষকরা। তো এক কথা বলা যায় যে এই বৃষ্টিপাত যা হচ্ছে এতে কিন্তু যে আউশ যে চাষাবাদ করছেন যে সকল কৃষকরা তাদের জন্য সুবিধাই বয়ে যাচ্ছে। তবে যদি অতিবৃষ্টি হয় এবং জলাবদ্ধ সৃষ্টি হয় তখন কিন্তু দুর্ভোগের সৃষ্টি হবে কৃষকদের, এমনটি শঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। তো আবহাওয়া অধিদপ্তর আরও নিশ্চিত করেছে যে আগামী 1 সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে অধিক ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথাও তারা জানিয়েছে। তো এখন উপকূলীয় অঞ্চলে বর্ষার যে আধিক্যতা সেটি বিরাজ করতে শুরু করেছে এবং এখানকার কৃষকরাও কিন্তু আউশ ক্ষেত প্রস্তুত করছেন এবং তারা আউশের পরে আমন ধানের চাষেও ব্যস্ত হয়ে পড়বেন। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ এবং জানাচ্ছিলেন বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের সর্বশেষ পরিস্থিতি। বর্ষার শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে জামালপুরের যমুনা তীরবর্তী মাদারগঞ্জ উপজেলায়। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, ফসল জমি। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরাও। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। জামালপুরের মাদারগঞ্জের পাকরুল গ্রামের বাসিন্দা ফকির আলী 58 বছরের জীবনে বহুবার বসতবাড়ি বিলীন হতে দেখেছেন আগ্রাসী যমুনায়। নদীর করাল গ্রাসে বাপদাদার পৈতৃক ভিটে মাটি হারিয়ে এখন নিঃস্ব। সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্ত্রী সন্তান নিয়ে থিতু হলেও পিছু ছাড়েনি যমুনা। গত বছর বিলীন হয়েছে সেই আশ্রয়ণ প্রকল্প। এখন অন্যের জমিতে ছাপড়া ঘর তুলে করছেন বসবাস। এই যে আমি দাঁড়ায় আছি, এখানে এটা আদর্শ গ্রাম ছিল, এখানে আমরা 60টা পরিবার বসবাস করছি। 27 বার আমি যেমন বাড়ি ভাঙছি। যার বাড়ি ভাঙছে সে কিন্তু বেদনা জানে, তাছাড়া অন্য কেউ জানে না। ফকির আলীর মতো এমন গল্প পাকরুল গ্রামের শত শত পরিবারের। বর্ষা এলে পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ভাঙন। কয়েক বছরে যমুনার নদী তীরবর্তী 5 গ্রামের প্রায় 1000 পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন। হারিয়ে গেছে অন্তত কয়েকশো একর ফসলি জমি। এবারও ভাঙন হুমকিতে পাকরুল গ্রাম সহ আশপাশের আরও কয়েকটি গ্রামের বহু বসতবাড়ি, ফসলি জমি সহ কয়েকটি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, নদী ভাঙন শুরু হলে কিছু জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, এতে ভাঙন আটকানো যায় না। জমি যা আসলে তো নদী মধ্যে সব গেছে গা, আর নৌকা চলা, নৌকা বানায়, ওই যে মাছ মারি, 15 2টাই মাছ মারে, আর গেলে ওই যে কট করে বেঁচে খায় ঢাকা। বাড়ি এখন আর কোনো কিছু নাই, সম্পূর্ণ জমি এই নদীর ভিতরে। আমার ধান জায়গা কোনো আন্তিথিয়নের নাই, বাড়ি ঘর করে ফেলে জমি নাই। পাইলিং করে দিলেই হচ্ছে আমাদের এখানে যত বসত বাড়ি আছে স্থায়ীভাবে বসত করতে পারবো। আর যদি পাইলিং না দেয় এই নদী কই যায় ঠেকবো আমরাও জানি না, দেশের সরকারও জানে না।
ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুমের শুরুতে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এছাড়াও ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ইতিমধ্যে আমরা বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছি। পাশাপাশি এই মাদারগঞ্জের 1500 মিটার অংশে যমুনা নদীর ভাঙন হতে রক্ষার্থে আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দাখিল করেছি। এই প্রকল্পটি অনুমোদন বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। সবার সহযোগিতায় আমাদের একটা যে স্থায়ী একটা বাঁধ এরকম একটা আমাদের একনেকে আছে, যে কোনো সময় এটা ইনশাল্লাহ ৬৬ কোটি টাকার একটা প্রজেক্ট স্থায়ী বাঁধ হবে। ১.৫ কিলো রাস্তা, ১.৫ কিলো আর কি বাঁধ। চর পাখিরদহ ইউনিয়ন ছাড়াও বর্ষার শুরুতেই দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলায় নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। এখন জামালপুর। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। ঈদের পর থেকেই বন্যা পরিস্থিতির কারণে সিলেটে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এখনও প্রায় সব সবজি কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রায়। আর এদিকে ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলছে না বরগুনার নদ নদীতেও। এতে বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেটের সোভানিঘাট কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি ও বরগুনার সদরের পৌর ফিশ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। তবে শুরুতে চলে যাব রাফি আপনার কাছে। জানছিলাম যেটা যে ঈদের পর পরিস্থিতি কাঁচাবাজারে এখনো বেশ স্বাভাবিক নয়, বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। তো কত টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, আর এই বাড়তি দামের পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা? কি তথ্য আছে আপনার কাছে? অনেক দেখুন যে ঈদ পরবর্তী যে বাজার ব্যবস্থাটা বা বাজারের যে অবস্থা যদি বলি, তাহলে ঈদের পরবর্তী সময়ে কিন্তু বাড়তি দামে সব কিছু বিক্রি হচ্ছে এবং একই সাথে বন্যা পরিস্থিতি যেভাবে আসলে সম্প্রতি সিলেটে দ্বিতীয় দফায় আসলে আকস্মিকভাবে আঘাত হেনেছে, আসলে বাজার থেকে শুরু করে সব কিছুতেই একরকম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এবং এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে এই যে বন্যা পরিস্থিতিতে তারা আসলে কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে পারেনি এবং এই যে বিভিন্ন যে পার্শ্ববর্তী জেলা থেকে সবজিগুলো আসছিল সেই সবজিগুলোর সরবরাহ কিন্তু কমে গিয়েছে এবং একই সাথে সিলেটের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু একরকম বলা চলে যে এই যে শাকসবজির খামার এবং ক্ষেত থেকে শুরু করে সব কিছু কিন্তু একরকম তলিয়ে গিয়েছে এবং প্রায় ৩৮৯ কোটি টাকার মতো ফসল নষ্ট হয়েছে। এবং এখানে যদি আমি দাম সম্পর্কে জানাই, প্রায় যে মৌসুমি যে সবজিগুলো রয়েছে, মৌসুমি সবজির মধ্যে কাঁচা কলা ৪৫ টাকা হালি, চিচিঙ্গা ৮০ টাকা করে, ঝিঙ্গা ১০০ করে, তারপরে টমেটো ৮০ টাকা করে, দেশি টমেটো ৯০ টাকা করে, এগুলো বাড়তি রয়েছে। এবং একই সাথে করলা ৫৬ টাকা করে এবং ঢেঁড়স ৩৬ টাকা করে, এবং ধনিয়া পাতা কিছুটা কমিয়েছে, ১২০ ছিল সেটা ১০০ করে চলে এসেছে, এবং কাঁচামরিচ ২০০ করে বিক্রি হচ্ছে এবং শসা বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকা করে বাড়তিতে। এবং ভারতীয় পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ সেটা ৮০ থেকে ৮৫ এবং ৭০ থেকে ৭৫ টাকা করে বিক্রি হচ্ছে। এবং একই সাথে আরও যদি জানাই যে লাউ কিন্তু বিক্রি হচ্ছে ৫০ টাকা করে, গাজর বিক্রি হচ্ছে ১১০ টাকা করে যেটা বাড়তিতে বিক্রি হচ্ছে, এবং বেগুন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা করে, এবং পেঁপে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে। মরিচের দামটাও কিছুটা বেড়ে গিয়েছে, ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এবং লাল শাক আটি প্রতি ১০ থেকে ১৫ টাকা করে বিক্রি হচ্ছে, পুঁই শাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৮ টাকা, এবং মূলা বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজিতে, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এবং সব কিছুরই যে পুরো বাজার ব্যবস্থা আসলে পাইকারি যে বাজার, সেই পাইকারি বাজারে কিন্তু এখন পর্যন্ত সব কিছুর দাম বাড়তি আছে। এবং একই সাথে পাইকারি থেকে যারা ভ্রাম্যমাণ যারা দোকানগুলো রয়েছে, সেই ভ্রাম্যমাণ দোকানেও কিন্তু এই বাসা বাড়িতে পাড়া মহল্লাতে নিয়ে যান, তারা সেখানে লাভের আশায় ৫ থেকে ১০ টাকা বাড়তিতে বিক্রি করেন। এবং একই সাথে যদি জানাই যে যারা ক্রেতারা রয়েছেন, ভ্রাম্যমাণ যারা বিক্রেতাদের কাছ থেকে কিনেন, যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু একরকম বলা চলে যে তারা সেই বাড়তি দামে কিনতে চান না এবং এক প্রকার তারা লোকসানেও পড়ে যান। এবং খুচরা বাজারেও যে অবস্থা দেখা গিয়েছে যে তারা ১০ থেকে ১৫ টাকা আরও বেশি দাম বিক্রি করছে। এই অবস্থায় আসলে
বন্যা পরিস্থিতিতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং একই সাথে সাথে একরকম বলা চলে যে এই যে বন্যা পরিস্থিতি যদি আসলে এই অবনতি বা ক্ষয়ক্ষতির পরিমাণ তারা পুষিয়ে উঠতে না পারেন, তাহলে এখন পর্যন্ত সেই বাজার পরিস্থিতি আসলে স্বাভাবিক হওয়ার মতো কোনো রকম সম্ভাবনা দেখছেন না বিক্রেতা সহ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সিলেটের সোভানীঘাট এলাকার বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রাফি। এবার আমি চলে যাব জিয়াদের কাছে, বরগুনায় আছেন তিনি এবং সেখানকার মাছ বাজার ঘুরে কি তথ্য আছে সেটা জানাবেন জিয়াদ আপনি, আর পাশাপাশি এটা জানাবেন যে ইলিশ মাছের সরবরাহ কেমন দেখছেন, কতই বা দরদামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আষাঢ়ের এই সময়টায় যে আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টিপাত হচ্ছে, নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে, তবে মাছের সরবরাহ কিন্তু বাড়েনি। ইলিশ সহ অন্যান্য যে সকল মাছ রয়েছে, আপনি জানেন যে সমুদ্রে না হয় 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, তবে স্থানীয় যে নদ নদীগুলো রয়েছে, বরগুনার চারপাশে বড় বড় 3টি নদী রয়েছে, সেখানেও কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মেলেনি। আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্রের খোঁজ খবর নিয়েছি, স্থানীয় বাজারগুলোতেও খোঁজ খবর নিয়েছি, সেখানে দেখেছি যে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ খুবই কম। এবং তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইলিশের সরবরাহ কম থাকলেও ইলিশের দাম কিন্তু কমেছে। গত সপ্তাহে যে ইলিশটি 1 কেজির উপরে ওজনের যে ইলিশটি, সেই ইলিশটি বিক্রি করা হয়েছিল 2200 থেকে 2500 টাকা, তবে এই বাজারে বিক্রি করা হচ্ছে 1600 থেকে 1800 টাকা। তার মানে হচ্ছে ইলিশের কেজি প্রতি প্রায় 500 থেকে 600 টাকা পর্যন্ত দাম কমেছে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি অন্যান্য মাছ রয়েছে, যেমন চাষের যেসব মাছ রয়েছে, যেমন এখানে পাঙাশ মাছ চাষের, সেগুলো বিক্রি করা হচ্ছে 210 টাকা কেজি দরে। এখানকার পাইকারি বাজার, খুচরা বাজার বিক্রি করা হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে। এখানকার যে পাইকারি বাজারে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 230 টাকা কেজি দরে এবং খুচরা বাজারে সেটি বিক্রি করা হচ্ছে 250 টাকা কেজি দরে। আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং নদ নদীতে যেসব মাছ পাওয়া যায়, যেমন এখানের নদীগুলোতে যে ক্যাটফিশ জাতীয় যেসব মাছ পাওয়া যায়, যেমন আইড় কিংবা পাঙাশ, নদীর পাঙাশ কিংবা অন্যান্য মাছ যে পাওয়া যায়, সেগুলোর দাম 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আর তপসে মাছ, যেটির প্রাচুর্যতা সবসময় নদীতে বেশি থাকে, তবে এখন সেই মাছের প্রাচুর্যতা কম, সেই মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 900 টাকা কেজি পর্যন্ত। আর স্থানীয় বাজার যে ইলিশগুলো রয়েছে, 700-800 গ্রামের ইলিশের উপস্থিতি আমরা বেশি দেখছি, সেগুলো বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজি ধরে। রুই কাতলা কার্ভ জাতীয় মাছ যেগুলো রয়েছে, সেগুলোর দামও বেড়েছে। রুই কাতলা বিক্রি করা হচ্ছে 360 থেকে 450 টাকা কেজি পর্যন্ত। মিরর কাপ বিক্রি করা হচ্ছে 250 টাকা কেজিতে। সিলভার কাপও বিক্রি করা হচ্ছে 260 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং চিংড়ি মাছ, এখানের যে বাগদা চিংড়ি রয়েছে নদ নদীতে পাওয়া যায়, সেই চিংড়ি মাছের দাম 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রতিটি মাছের ক্ষেত্রে 20 থেকে 50 টাকা, কিংবা একেবারে যে নদ নদীর মাছ, সেই ক্ষেত্রে 100 থেকে 150 টাকা পর্যন্ত দাম এখানে বৃদ্ধি পেয়েছে। এখানকার ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদের যেটি জানিয়েছে যে বর্ষা আরো বাড়লে কিংবা অবরোধ উঠে গেলে সমুদ্রে মাছের সরবরাহ তখন একটু স্বাভাবিক হবে এবং দাম তখন কিছুটা মানুষের ক্রেতার যে ক্রয় সামগ্রী, অন্যান্য মাছ সহ অন্যান্য যে ক্রয় সামগ্রীতে কিনতে তাদের যে বেগ পেতে হচ্ছে, সেই বেগ পেতে তখন হবে না। এই ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। অনেক সিলেট ও বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা এবং জানাচ্ছিলেন সেখানকার শাকসবজি এবং মাছ বাজারের সর্বশেষ দরদামের খবর। এদিকে 10 বছরে নরসিংদীতে পাট চাষ কমেছে প্রায় 50%। পাটের ন্যায্য মূল্য না পাওয়া সহ বিভিন্ন সংকটে পাটের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কয়েক হাজার কৃষক। তবে মন্ত্রণালয়ের দাবি, পাটের সুদিন ফেরাতে কাজ চলছে। রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। নরসিংদীর হুগলাকান্দি গ্রামের কৃষক আহমদ আলী। বছর 15 আগেও তিনি অন্তত 300 শতকের বেশি জমিতে পাট চাষ করতেন। বর্তমানে সে আবাদ নেমে এসেছে মাত্র 20%। একানি জমি 10-12 হাজার টাকা খরচ হয়, আবার বেচে গিয়া 10-12 হাজার টাকা বেতন লাগে, তো পুঁজি পাওয়া যায় না সমান সমান। তাহলে কোনো বছর আর কোনো বছর কামলার দাম দিয়ে লস থাকে। আহমদ আলীর মতো একই অবস্থা জেলার অন্য কৃষকদের। জ্যৈষ্ঠ কিংবা আষাঢ়ে ফসলের মাঠে এখন আর তেমন দেখা মেলে না বাতাসে দোল খাওয়া বিস্তীর্ণ সবুজ পাট ক্ষেতের। বর্ষাকালে পর্যাপ্ত পানি না থাকা, পাটের ন্যায্য মূল্য না পাওয়া, শ্রমিকের বাড়তি মজুরি, দালালের দৌরাত্ম্য, কৃষি বিভাগের উদাসীনতা সহ বিভিন্ন কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা।
আর যারাও করছেন বিঘা প্রতি উৎপাদন খরচের সাথে মিলছে না আয়ের হিসাব। কৃষকের মুখে শোনা যাক পাট চাষের একাল সেকাল। আব্বাদের মুখে গল্প শুনতাম আর কি, 10 কানিকে তো পাট চাষ করতো, পাট চাষ করে ওনারা অনেক জমিও কিনছে। এখন বর্তমানে আপনার পাট চাষ করে না, কারণ হইলো বর্ষার পানি আসে না, কামলার রুজিটা বেশি আর দাম পায় না আর কি বাজারে। দালালের কাছে আমরা পাট বেশি, এই পাটে তো আমরা মনে করেন যে পোষায় না, তো না পোষানোর কারণে আমরা পাট চাষ দিয়া পিছনে চলে আসতেছি। কৃষি বিভাগকে যদি পাট কিনে নিত, আমরা সবচেয়ে কথা হলো যদি লাভবান হইতাম তাহলে আমরা অবশ্যই করতাম। যদি আমরা পরিশ্রম করি, পরিশ্রম তো আর কম করি না, পরিশ্রম কৃষিকাজ যারা করে তাদের কি সবাই পরিশ্রম করে, কিন্তু করার বিনিময়ে দেখা গেল কি বছর শেষে আর আমাদের আয় উন্নত নাই। গত 10 বছরে নরসিংদী জেলায় পাট চাষ কমেছে প্রায় 50%, আর 2 দশকে সে পরিমাণ প্রায় 70%-এর বেশি। সেই সাথে কমেছে পাট চাষি। কৃষি বিভাগের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে মাঠ থেকে পাট ক্রয় করা গেলে কৃষকরা লাভবান হতো উল্লেখ করে পাটের সুদিন ফেরানোর চেষ্টা চলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অপরদিকে বস্ত্র ও পাটমন্ত্রী বলছেন বন্ধ থাকা পাট মিলগুলো চালু করলে বাড়বে পাটের কদর। সরকারিভাবে আমাদের যেভাবে ধান বা চাল ক্রয় করা হয় সেভাবে আসলে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট ক্রয় করা হয়নি। তবে এই বিষয়টি যদি সরকার সরাসরি পাট ক্রয়ের ব্যবস্থা করে সেক্ষেত্রে হয়তো আমাদের কৃষক ভাইরা আরো বেশি উৎসাহিত হবে। ইতিমধ্যে 6টি মিল চালু হয়েছে। আমরা বাকি মিলগুলো চালু করার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি। আমরা আশা করি যে আমরা বাকি মিলগুলোকেও আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এগুলোকে চালু করতে পারব। কৃষকরা পাটের ন্যায্য মূল্য পাবে, নরসিংদীর মাঠে মাঠে সবুজ পাট গাছ আবারও দোল খাবে দক্ষিণা বাতাসে, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। অত্যাধিক ভ্যাপসা গরমে কলকাতায় পর্যটক কমেছে। নাজেহাল দশা সেখানকার নিম্ন মধ্যবিত্তদের আয় রোজগার। তবে গরম থেকে স্বস্তি পেতে শরবত ও কোমল পানীয়র বিক্রি বেড়েছে সেখানে। আর এ বিষয়ে জানাতে কলকাতা থেকে কমল দত্তের পাঠানো তথ্য, ছবিতে দেখবেন বিস্তারিত। জলবায়ুর বিরূপ প্রভাবে ভুগছে গোটা বিশ্ব। কোথাও তীব্র গরম, কোথাও বা অতিবৃষ্টিতে বন্যা, কোথাও খরা, আবার কোথাও পাহাড় ধস। প্রকৃতির ভয়াল এ পরিস্থিতি থেকে রক্ষা পাচ্ছে না প্রতিবেশী ভারতের কলকাতা শহর। তীব্র গরমে নাভিশ্বাস সেখানকার সাধারণ মানুষের। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া দিনমজুররা। গরমের কারণে কলকাতায় এবছর কমেছে পর্যটকের সংখ্যা। ধর্মতলা, নিউ মার্কেট, ভিক্টোরিয়া, রেসকোর্স ময়দান সহ বিভিন্ন স্থানে আগের মতো আনাগোনা নেই দর্শনার্থীদের। এতে রোজগারে টান পড়েছে সেখানকার পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন গেল বছরের তুলনায় তাদের বিক্রি কমেছে অনেক, তাই লাভের পরিমাণও কম। তবে রোববার ছুটির দিনে বিক্রি কিছুটা বাড়ে। তীব্র গরমের হাত থেকে স্বস্তি পেতে অনেকে ছুটছেন শরবত, লাচ্ছি অথবা ঠান্ডা পানীয়র দোকানে। এতে ফুটপাতের ঠান্ডা পানীয়র দোকানে বিক্রি বেড়েছে বেশ। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা ও এর আশপাশে বৃষ্টিপাত হলেও শিগগিরই গরমের হাত থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। জাহানারা ভুঁইয়া, এখন। ঋণদাতা দেশগুলোর সঙ্গে প্রায় 10 মিলিয়ন ডলারের ঋণ পুনর্গঠনের চুক্তি সই করেছে শ্রীলঙ্কা। এরই মধ্য দিয়ে খেলাপির তালিকা থেকে বের হয়ে আসবে দেশটি। নতুন চুক্তির আওতায় বিদেশি ঋণ পরিশোধে শ্রীলঙ্কা সময় পাবে 2043 সাল পর্যন্ত। আগামী বছরের জাতীয় নির্বাচনের আগেই চাঙা হবে লঙ্কান অর্থনীতি, এমনটাই আশা করছেন দেশটির প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন তানভীর জনি। 2022 সালে ভয়াবহ সংকটে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক সংকটে দেখা দেয় খাদ্য সংকট, আকাশচম্বী মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা হামলা চালায় প্রেসিডেন্টের বাসভবনে।
এরপর দেশের হাল ধরেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। তার নেতৃত্বে ধীরে ধীরে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কার অর্থনীতি। রনিলের ক্ষমতা গ্রহণের সময় শ্রীলঙ্কার বিদেশি ঋণের পরিমাণ ছিল জিডিপির 9%। 2027 সালে তা 4.5% নামিয়ে আনার কথা বলেন প্রেসিডেন্ট। আগামী বছর অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনের আগেই সরকারি বন্ডের মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ করা 1300 কোটি মার্কিন ডলারের ঋণ পুনর্গঠনেরও ঘোষণা দেন বিক্রমাসিংহে। সম্প্রতি প্যারিসে ভারত, জাপান ও ফ্রান্সের কাছ থেকে নেওয়া ঋণের পুনর্গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কা, যা লঙ্কান অর্থনীতিকে স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এক টেলিভিশন ভাষণে বলেন, এই চুক্তির ফলে সব ধরনের দ্বিপক্ষীয় ঋণ পরিশোধ 2028 সাল পর্যন্ত স্থগিত থাকবে এবং ঋণ পরিশোধের সময়সীমা 2043 সাল পর্যন্ত বাড়বে। විදේශ රටවල සියලු දෙපාර්ශ්වික ණයවාරික ගෙවීම 2028 වසර දක්වා කල් දමා ගැනීමට අපට හැකි වේවි. ඉන්පසු සහනදායි කොන්දේසි මත සියලු ණය ගෙවා අවසන් කරන්නට আগামী 2 জুলাই চুক্তির বিষয়ে বিস্তারিত সংসদে তুলে ধরবেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। তার এমন পদক্ষেপে খুশি লঙ্কানরা। তাদের আশা, বিক্রমাসিংহের নেতৃত্বে সচল হবে শ্রীলঙ্কার অর্থনীতি। ඇත්තටම මං හිතන්නේ අපිට මංකොලොත් භාවයෙන් නිදහස් කියලා. ඒ කියන්නේ වැටිච්ච රට ගොඩගත්තේ අපේ ජනාධිපතිතුමා තමයි. වසර දෙකක් තුල මේ රටේ බංකොලොත්භාවය අයින් කරලා දාලා රට සංවර්ධනය කරා වේගවත්ව ගමන් කරන්න। শ্রীলঙ্কার বিদেশি ঋণের বড় উৎস চীন। চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে নেয়া 400 কোটি মার্কিন ডলারের ঋণও পুনর্গঠন হওয়ার পথে, যদিও দুই দেশের পক্ষ থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন চীনা ব্যাংক থেকে নেয়া 210 কোটি মার্কিন ডলারের ঋণ বাণিজ্যিক ঋণ হিসেবে চিহ্নিত করেছে বেইজিং। এছাড়া শ্রীলঙ্কাকে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।